আমরা শুনেছি ভালো মানুষের সঙ্গে থাকলে, সৎ মানুষের সঙ্গে থাকলে নাকি বেহেশতে যাওয়া যায়। আমি অত্যন্ত ভাগ্যবান, আমার এই 40 বছর রাজনীতির জীবনে আমি এত সৎসঙ্গ, এত সৎসঙ্গটা বললাম না, কারণ সৎসঙ্গের সঙ্গে আবার স্বর্গ কথার আছে, এই জন্য এটা একটু ঘুরায় বললাম আর কি। আমার এই 40 বছর রাজনীতিতে আমি একটা বিরল আজকে সুযোগ পেয়েছি যে এতগুলো শিক্ষিত মানুষের একসঙ্গে, এবং ছাত্র সংগঠনের একটা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন যেখানে ভাই ভাই করে চিৎকার নাই। ধন্যবাদ ছাত্র সংগঠনের সেক্রেটারি সাহেবকে। এই ধরনের মানসিকতা তৈরি করতে পারলে আমরা জাতিকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে জামাত ইসলামকে অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম একটি রাজনৈতিক দল বিরোধী দলের থেকে বাজেট নিয়ে সংসদের বাইরে সোচ্চার হচ্ছে। আমি আমার মজিবুর ভাইকে, পুরনো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, এতদিন পার্লামেন্টারিয়ান মানে হলো আমরা যারা একটু কমিউনিস্ট, আমরা যারা একটু প্যান্ট শার্ট ছোট করে পরি, মাথায় টুপি টাপা রাখি না, দাড়ি রাখি না, এরা হলো আতেল, এরা সব বুঝি, সংবিধান বুঝি। আমার ভাই মজিবুর রহমান ভাইয়ের সঙ্গে সেই আরো 30 বছর আগে যখন পার্লামেন্টে দেখছি, তখন উনি যে পার্লামেন্ট জানে এটা আমাদের কাছে মনে হয় না, কিন্তু আমাদের ভাইদা বুলু ভাইরা পার্লামেন্টার জীবনে কোনদিন পার্লামেন্টে বক্তৃতা দেয় নাই। আমার এখানে মঞ্জু বলে এমপি ছিল, মজিবুর রহমান মঞ্জু, 5-10 বছর এমপি ছিল, 1 মিনিট বক্তৃতা দেয় নাই পার্লামেন্টে। তো বলেন এমপি তো হয়েছে, এমপি হয়ে আসছে। আমি শেষ করে দিচ্ছি স্যার, আজকের এই প্রচেষ্টাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আজকে বাজেটে টাকা বাড়াইতে হলে টাকা আয় করতে হবে, আয়টা কিন্তু আমাদের পকেট থেকে হবে। আমরা কর নিয়ে একটু কথা বলি না। ইনকাম ট্যাক্স বলতে কি, ইনকাম ট্যাক্স মানে কি? একটা ভেগ ওয়ার্ড দিয়া সারা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনি ইনকাম করলেন 50 টাকা, আপনি খরচ হলো 110 টাকা, এখন এনবিআর সাহেব বলবে 50 টাকার উপরে ট্যাক্স দেন, বাকি 60 টাকা তোর বাপে দিবে আমার সংসার চালানোর জন্য? এনবিআর বাপে দিবে ওটা? আমি আয় করছি 50 টাকা, তুমি ট্যাক্স চাচ্ছ 50 টাকা, আমার যে ব্যয় 110 টাকা, আমি ওটা কোথায় পাবো? কথা ছিল নেট আয়, অর্থাৎ আয় এবং ব্যয় ব্যালেন্স করার পরে যেটা থাকবে সেইটার উপর ট্যাক্স হবে। আমার সাহেবরা সেটা মানতে রাজি না, ওনাকে ডিসক্রিপশন পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা যা বলবেন আইন আমি তাই করে দিয়েছি। এই আইনটা বদলাতে হবে। মজিবুর রহমান ভাই, এই আইনটা বদলানোর জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি শুধু বলতে চাই, সেই 68 সন থেকে, পাকিস্তান আমল থেকে, 66 থেকে ছাত্র আন্দোলনের সেই 66 এর ভূমিকা থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো টিকে আছি। আপনারা শিক্ষিত লোকেরা শিক্ষার কথা বলছেন, রুগী তো জানে না চিকিৎসা কি। রুগীকে জিজ্ঞাসা করলে কি হবে? আপনারা শিক্ষিত শিক্ষক, আপনারা জানেন না শিক্ষা উন্নতি কেমনে করতে হবে, কারণ আপনি রুগী, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো রাজনীতিবিদেরা। এই যে বাজেট বলি, বাজেটটা কি? কতগুলো হেডস অফ অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব উনি জানেন, সচিব সাহেব, ওখানে খালি প্রতি বছর ফিগার পরিবর্তন হয়, আর 2-4টা বিষয় নিয়ে কথা হয়। যেমন এই বছর কি হচ্ছে, যে খাল কাটে টাকা বাড়াও। এই বছর কি হচ্ছে, রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, এখানে টাকা বাড়াও। কোত্থেকে আনবা? মানুষের পকেট কাটো। আর তো কিছু না, বাকি তো সব এই যা আছে, খালি ফিগার একটু এদিক সেদিক হবে। আবার সেটা করতেছে কে? ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব না, উনিও জীবনে বাজেট দেখছে কিনা আমি জানি না, বুঝছেন বাজেট কেমন তৈরি হয়। আমি 5 বছর অর্থ মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে ছিলাম। বাজেটের সঙ্গে থাকার দুর্লভ সৌভাগ্য বলেন দুর্ভাগ্য আমার হয়েছে। 91 সনে যখন 1000 কোটি টাকা বাজেটটা অনেক বড় ছিল, আর এখন তো লক্ষ কোটি টাকার বাজেট। আপনারা সবাইকে শিক্ষিত করে ফেলতেছেন। এত যদি শিক্ষিত সারা জাতিকে বানায় ফেলান, তাহলে আমি কৃষক শ্রমিক পাবো কোথায়? আমি এত শ্রমিক যদি আপনি সবাইকে শিক্ষিত বানায় ফেলান, তাহলে যে পিয়ন সাহেবের চাকরিটা পাবো কোথায়? তাতে আমি পাশে পিয়ন লাগবে, এছাড়া তো কোনো বিকল্প নেই, কারণ পিয়ন ছাড়া তো অফিস চলবে না। আমার ড্রাইভার কোথায় পাবো? আপনি সবাই যদি কারিগরি শিক্ষা বানায় ফেলান, শিক্ষা তার উপর কারিগরি শিক্ষা, সবাইকে যদি কারিগরি শিক্ষক বানায় ফেলান, শিক্ষাটা দিয়ে দেন, তাহলে
আমাকে সবাইকে তো আর এই ক্যামেরাম্যান বানাতে পারবো না। আরে ক্যামেরাম্যান সাহেব কি করতেছেন এটাও তো ফাইনাল এডিটর সাহেব বলবে কোনটা যাবে কোনটা যাবে না। উনি যত ছবি তুলুক না কেন ওই এডিটর সাহেব বসে আছে কোথায় কাট মারবে আর প্লাস মারবে। কাজে এত শিক্ষা আমি এত ক্যামেরাম্যান কোথায় বানাবো? শিক্ষাকে আমরা খুব সহজভাবে মনে করি শিক্ষা হলো একজন মানুষের কার্যক্ষমতা বৃদ্ধি করা। এটার মধ্যে নৈতিক শিক্ষা থাকতে হবে। আজকে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ক্যাডেট কলেজ বলেন, আজকে দেখেন আমাদের সেনা বাহিনীতে এখন অফিসার হচ্ছে 90% ক্যাডেট কলেজ থেকে, যারা কাঁটা চামচে ভাত খায়। এরা এসে যুদ্ধক্ষেত্রে কাঁটা চামচ পাবে কই? আর আমরা তো এই নিয়ে প্রশ্ন করি না, কথা বলি না। আমি আপনাদের কাছে বিনীত বলবো, আয়কর আমরা দিতে চাই না, আমরা ট্যাক্স দিব। আমরা যা ভোগ করব তাই ট্যাক্স দিব। আমরা এই তথাকথিত আইন এই রাখতে চাই না। এইটা ব্যাপারে একটু দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরো। এটা নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে, এটা নিয়ে আমাদেরকে আরো সংগ্রাম করতে হবে। এই আয়কর আমাদেরকে বন্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সময় খুব অল্প, যার কারণে আমি খুবই অল্প সময়ে এবং বলা যায় যে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমেই শেষ করব। রাজনীতিতে আমি নতুন, আমার ধারণা যে আমার পেছনে যেসব ইয়াং জেনারেশন আছেন, নারীরা আছেন, তারা অনেকেই নতুন, তাই না? একদম নতুন। এবং এই যে টেকনিক্যাল বিষয়গুলো আমাদের অনেকের কাছেই এখনো অনেক দুর্বোধ্য মনে হচ্ছে। এগুলো নিয়ে আমাদের ওইভাবে এখনো পড়াশোনাও শুরু হয়নি, যদিও আমি একটু একটু করে চেষ্টা করছি সেই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির বাইরে এসে রাজনীতিকে বোঝার এবং রাষ্ট্র ব্যবস্থাকে বোঝার চেষ্টা করছি। এবং স্যার বললেন যে হাসনাত আব্দুল্লাহ ছিল না, কিন্তু আমি শিওর যে হাসনাত আব্দুল্লাহ ঠিকই এই ভিডিওগুলো দেখে নেবেন এবং তার নিজের স্বার্থেই এবং পড়াশোনার স্বার্থেই, আমি শিওর এটা। এই জন্য এবং আমিও স্যার আপনার অনেক কথা এখান থেকে ধরতে পারিনি, আমি আবার এবং প্রত্যেকের কথাই আমি আবার লাইভে নিয়ে বসবো এবং এটা নিয়ে টুকিটাকি পড়াশোনা করার চেষ্টা করবো, যেহেতু সামনে বাজেট অধিবেশন আছে। তো আমি এনসিপি সংস্কার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এটা কিন্তু খুব সহজ ছিল না আমার মনে হয়, এটা অনেকদিন ধরেই তারা আয়োজন করছিল। এবং এনসিপির রাজনীতিটা আসলে কি? নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমরা বারবার বলে এসছি, আমাদের রাজনীতি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই প্রথম যে কথাটা, আমরা গুড গভর্নেন্স দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি হচ্ছে সংস্কার। আমরা আমাদের রাজনীতিটা সেই 53 বছরের যে একটা কলঙ্কিত অধ্যায় দেখে দেখে আমরা এসছি, একটা বার্ডেন আমরা নিয়ে এসছি, সেই বার্ডেনকে মুক্ত করার জন্য এক ঝাঁক তরুণ দাঁড়িয়েছে, সাথে পেছন থেকে আপনারা আছেন। তো এই জায়গায় আমরা মূলত থাকতে চাই যে আমাদের মূল রাজনীতি সংস্কার। যদিও সরকার গঠনের পরে আমরা নানান জায়গায় আশাহত হয়েছি, দুঃখ পাচ্ছি, এই যে আমাদের সংস্কার, আমাদের অধ্যাদেশগুলো নানান এগুলো বাতিল হয়েছে। তো আমি ডিটেলসে আলাপ করতে চাই না, আমি চাই যে এই যে আয়োজনগুলো করেছে, এই যে রাজনীতির একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যে রাজনীতিবিদরা শেখার জন্য, নানান জিনিস বলার জন্য বা জনগণকে জানানোর জন্য কোথায় কিভাবে শুধরানো যায়, এই জায়গাগুলোকে আনার জন্য এক্সপার্টদের নিয়ে এসছেন এবং আমরাও সেখান থেকে শিখছি। সেই কথাগুলো আমরা গিয়ে আবার পার্লামেন্টে তুলবো। এই যে রাজনীতির একটা পরিবর্তন এসছে, এই যে সংস্কার নিয়ে এনসিপি দাঁড়িয়েছে, আমি আমাদের সরকার দলে যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সংস্কারের পথেই হাঁটেন। যেই পথে হাঁটছেন এই পথটা আসলে জনগণ পছন্দ করছেন না, এবং জনগণ পুরনো রাজনীতিতে, এই যে দলীয়করণের রাজনীতি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, এই রাজনীতিতে আর ফিরে যেতে চাচ্ছে না। আমরা সংস্কারের রাজনীতিতে চাই, আমরা একটা গুড গভর্নেন্স দেখতে চাই। এই গুড গভর্নেন্স আমরা আপনাদের
একার আপনাদের লড়াইয়ে বা এই গভর্নমেন্ট গুড গভর্নেন্স তৈরির লড়াইয়ে আমরা বিরোধী দল যারা আছি তারাও পাশে থাকতে চাই, পাশাপাশি এই যে সুশীল সমাজ যারা আছে তারা অবশ্যই সাপোর্ট দিবেন এবং তারা বলে গেলেন। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সাথে নিয়ে যেই জায়গাগুলোতে আসলে সংস্কার দরকার, যেই জায়গাগুলোতে একমত হওয়ার দরকার, এই শহীদের আকাঙ্ক্ষা যেগুলো ছিল যেখানে একমত হওয়ার দরকার, আপনারা এই জায়গাগুলোতে একমত হন। আমরা আপনাদের এই সংস্কারের ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এই গুড গভর্নেন্সের যে যাত্রা, এই যাত্রাই আমাদের এনসিপির একমাত্র যাত্রা হবে। তো সবাইকে ধন্যবাদ। লাঞ্চের সময় হয়েছে, আমি আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। প্যানেলিস্ট যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই আমাদের রাজনৈতিক যাত্রায় আমাদেরকে বোঝানো শেখানোর দায়িত্ব নিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, ধৈর্য ধরে কথা শুনেছেন। আসসালামু আলাইকুম।